আবার মেঘের কোণায় বজ্র আলো, আবার বাজিবে মেঘডম্বরু, শিহরি উঠিবে তৃণলতা তরু, এসেছে আশার কবিতা প্রদীপ জালো। মানবদেহের ঠিক গলার সামনে প্রজাপতির মতন দেখতে, আমরা বলছি বাটারফ্লাই লাইক একটি স্ট্রাকচার আছে। এটাই কিন্তু মূলত একটি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড ক্যান্সারে আসলে কারা বেশি আক্রান্ত হয়? 30 থেকে 55 বছর বয়স রেঞ্জের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি, তবে এর কম বয়সেও কিন্তু হতে পারে। আর যদি আমরা জেন্ডারটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখা গেছে যে ছেলে থেকে মেয়েদের মধ্যে এই থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা প্রায় 3 গুণ। থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? ঢোক গেলার সাথে সাথে যদি সেটা নিচ থেকে উপরের দিকে যায় কোনো একটি ফোলা, তখন আমরা সন্দেহ করি সেটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলেও হতে পারে। শারমিন আপার যে গলার সামনেটা আমি দেখাচ্ছি, এখানে দেখে হয়তো আপনারা নিজেরা বুঝতে পারবেন না যে তার এখানে এত বড় একটি সার্জারি হয়েছে, এবং ইন ফিউচারে যাতে এটি আর না হয় এটার জন্য একটি থেরাপির প্রয়োজন হয়, যেটির নাম হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার আগে কি করেন? আমি তো আয়নায় আগে নিজের চেহারা দেখি। যদি হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখতে পান গলাটা ফুলে গিয়েছে, নিশ্চয়ই দুশ্চিন্তা হবে। হ্যাঁ দর্শক, এই দুশ্চিন্তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে আমি ডাক্তার মারজান আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডস প্রেজেন্ট লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোর দ্বিতীয় পর্বে। দর্শক, আপনার নাক, কান, গলা, ঘাড়, মাথার যে কোনো সমস্যার সমাধান খুঁজতে থাকুন এই আয়োজনে। কথা বলুন ডক্টর বাসুদেব কুমার সাহাজারের সাথে। চলুন দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আমাদের গেস্ট এক্সপার্ট সাথে। আমাদের সাথে আছেন নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন ডক্টর বাসুদেব কুমার সাহা। তিনি বর্তমানে কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগের নাক, কান, গলা বিভাগে এবং চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে। স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য স্বাগতম আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ডক্টর মারজান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি সত্যি অনেক ভালো আছি। স্যার, আমরাও খুব আনন্দিত আমাদের মাঝে আজকে আপনাকে পেয়ে। দর্শক, এবং আজকে আমাদের সাথে বরাবরের মতন একজন বিশেষ অতিথি আছেন। আপনাদের অত্যন্ত প্রিয় মুখ দেখলে অসম্ভব খুশি হয়ে যাবেন। দর্শক চলুন আমন্ত্রণ জানাই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজকে। কেমন আছেন আপনারা? হ্যাঁ সবুজ ভাই, আছি ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো এবং মন্দ, এই যে কণ্ঠটা বসে গেছে অনেকদিন ধরে ঠিক হচ্ছে না, এটা বুঝতে পারছি না, তাই না? ওইটুকু মন্দ আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবুজ ভাই, একদমই দুশ্চিন্তা করবেন না। আজকের আমাদের আয়োজনটাও কিন্তু গলার সমস্যা নিয়ে। আমার মনে হয় অনুষ্ঠান শেষ হতে হতে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তাই নাকি? তোমার জান, আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চাই? তুমি কি টপিকস রেখেছো আলোচনা? স্যার, আমার আজকে টপিকসটা গলা নিয়ে। শুরুতেই যেমন আপনাকে বলছিলাম গলা ফোলার বিষয়ে, তো আজকে আমরা কথা বলবো একটি খুবই বার্নিং টপিক নিয়ে, থাইরয়েড ক্যান্সার। থাইরয়েড ক্যান্সার কি এটা জানার আগে সবার আগে আপনার কাছে আমি জানতে চাইবো থাইরয়েড আসলে কি, এটি আমাদের শরীরে আসলে থাইরয়েডের কাজ কি? আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন। ভিউয়ার্স, আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে একটু বাস্তবে এই থাইরয়েড গ্ল্যান্ডের একটি চিত্র দেখাই, কি বলেন সবুজ ভাই? কারণ জিনিসটা না দেখলে তো জনগণ বুঝবে না। ভিউয়ার্স থাকুন আমার সাথে, আমি একটু দেখাতে চাই যে মানবদেহে থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থানটা কোথায়। সবুজ ভাই আপনিও দেখুন, এই যে মানবদেহের ঠিক গলার সামনে প্রজাপতির মতন দেখতে, আমরা বলছি বাটারফ্লাই লাইক একটি স্ট্রাকচার আছে। এটাই কিন্তু মূলত একটি থাইরয়েড গ্ল্যান্ড। এবং ডক্টর মারজান, তুমি যে প্রশ্নটি করলে এই গ্ল্যান্ডের কাজ কি, এটা কিন্তু আমাদের শরীরে এক ধরনের হরমোন তৈরি করে যেটার নাম আছে থাইরক্সিন। এবং এই হরমোনটা আমাদের শরীরের নানাবিধ কাজে ব্যবহৃত হয়। আমাদের শরীরে যে টেম্পারেচার রেগুলেট করছে, আমাদের শরীরের হার্ট বিটটাকে নিয়ন্ত্রণ করছে, আমাদের শরীরে যে তাপমাত্রার কথা বলছি সেটা নিয়ন্ত্রণ করছে, আমাদের যে হজম ক্ষমতা, শারীরবৃত্তীয় যে কাজ, মেটাবলিজম, সেই জিনিসগুলোকে মেনটেন করছে। আর এই মেটাবলিজম না থাকলে তো আমাদের পুরো সিস্টেমটাই কলাপস করে যাবে। যে কারণে এই হরমোনটা আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে উপকারে আসছে। এবং এই গ্ল্যান্ডেই কিন্তু নানাবিধ রোগ বাসা বাঁধতে পারে। তার মধ্যে একটি কমন রোগ হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার। এবং যে বিষয়টি নিয়ে তুমি একটু আগে আলোচনা করছিলে, তো আমি একটু দেখাতে চাচ্ছি যে এই থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব থাকে। আমরা যদি ডান পাশ দেখি, এটা হচ্ছে রাইট লোব, এটা হচ্ছে লেফট লোব, এবং মাঝখানের জায়গাটির নাম হচ্ছে ইস্থমাস। তো এই জায়গাতেই বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এই যে আমরা একটা টিউমারের একটা আলামত দেখাচ্ছি, এইখানে ধরো
যে একটি বাসা বাঁধতে পারে, এখানে বাঁধতে পারে, এখানে বাঁধতে পারে, এখানে বাঁধতে, ইভেন এই লোবের যে দুটি লোবের চারপাশে অর্থাৎ সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের গোটা তৈরি হতে পারে। এই যে কথাটি বললে যে হঠাৎ ঘুম থেকে উঠে তার চোখে পড়ল একটি ফোলা, সেই ফোলাটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, আমি যদি একটু কারণগুলো একটু ব্যাখ্যা করি, যে থাইরোগ্লোসাল সিস্ট নামক একটি সমস্যা থাকতে পারে, একটা সিস্ট হলেও গলার সামনে ফোলা থাকতে পারে, ফোলা লক্ষ্য করতে পারে। এরপর ব্রাঙ্কিয়াল সিস্ট হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে বা গলার সামনে কোনো লাইপোমা হতে পারে বা লিম্ফোমা হতে পারে। তো এই টিউমারটা এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি বেড়ে যাচ্ছে, যে কারণে এই রোগ নিয়ে কিন্তু সবাই শঙ্কিত। আচ্ছা ডক্টর সাহেব, এটা যা বললেন তাতে তো ভয় লেগে যাওয়াটাই উচিত, না, আমারও লাগছে। আচ্ছা, এটার কারণটা কি বলুন তো? আচ্ছা, কারণ সবুজ ভাই আসলে আমরা যদি এক কথায় বলতে যাই তাহলে এটাকে বলছি যে আননোন এটিওলজি। অনেক ক্ষেত্রেই আমরা এটার কারণ বুঝতে পারি না বা জানি না। তবে রিসার্চ করে দেখা গিয়েছে যে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেই ফ্যাক্টরগুলো সান্নিধ্যে যদি কেউ থাকে তার এই থাইরয়েড ক্যান্সার হতে পারে। যেমন ধরুন রেডিয়েশন এক্সপোজার। ডক্টর মারজান, কেউ কোনো রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করছে, ওখানে এক্স-রে থেকে যে রেডিয়েশনটা আসছে সেটা কিন্তু একসময় আমাদের জিনগুলোকে মিউটেট করে আলটিমেটলি ক্যান্সার করে ফেলতে পারে। এই রেডিয়েশন এক্সপোজার এটা হচ্ছে 1 নাম্বার একটি রিস্ক ফ্যাক্টর। এরপর দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যে এটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড, যে কারো ফ্যামিলিতে মা বাবা বা অন্য কোনো উত্তরসূরির আছে, সেটা ক্যারি করে তার মধ্যে চলে আসতে পারে, আর একজনের মধ্যে চলে আসতে পারে। এটাকে আমরা বলছি ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন। এরপর আয়োডিন ডেফিসিয়েন্সি। আপনি জানেন যে আয়োডিন খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। কেউ যদি দীর্ঘস্থায়ীভাবে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে ভুগে, সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ধরনের টিউমার হতে পারে। যে জন্য কিন্তু দেখুন আয়োডিন যুক্ত লবণ খেতে বলা হয়। তো আয়োডিনের ডেফিসিয়েন্সি কারণে কিন্তু ডক্টর মারজান এই ধরনের থাইরয়েড টিউমার হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার একটু আপনার কাছে জানতে চাই, এই থাইরয়েড ক্যান্সারে আসলে কারা বেশি আক্রান্ত হয়? আসলে আক্রান্ত ছেলে মেয়ে যদি আমরা জেন্ডার হিসাব করি, উভয়ই আক্রান্ত হতে পারে। এবং বয়স যদি আমরা বলি, সাধারণত 30 থেকে 55 বছর বয়স রেঞ্জের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি, তবে এর কম বয়সেও কিন্তু হতে পারে। আর যদি আমরা জেন্ডারটাকে অ্যানালাইসিস করি, তাহলে দেখা গেছে যে ছেলে থেকে মেয়েদের মধ্যে এই থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা প্রায় 3 গুণ। শুরুতে কিন্তু আমি গলা ফোলার একটা ব্যাপার বলেছিলাম, এছাড়া আর কি কি উপসর্গ থাকতে পারে থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে? বেসিক্যালি আসলে এটার অনসেটটা হচ্ছে মানুষের চোখে প্রথমে পড়ে, তার সামনে একটু ফোলা ফোলা লক্ষ্য করে। হ্যাঁ, এটা অনেকে নিজে খেয়াল করে, আবার অনেকে নিকটাত্মীয় মা খেয়াল করে সন্তানের ক্ষেত্রে, বা স্বামীরটা স্ত্রী খেয়াল করে, স্ত্রীটা স্বামী খেয়াল করে থাকে। ঠিক আছে, নিকটাত্মীয় নজরে পড়ে যে কিরে তোর গলার সামনে এরকম ফোলা ফোলা লাগছিল, আর তখনই কিন্তু সে আয়নার সামনে যায় যে তাই তো। এবং মনে রাখবে যে ঢোক গেলার সাথে সাথে যদি সেটা নিচ থেকে উপরের দিকে যায় কোনো একটি ফোলা, তখন আমরা সন্দেহ করি সেটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলেও হতে পারে। তো এটি একটি ফোলা একটা সুনির্দিষ্ট মানে একটা কমপ্লেইন। এরপর হচ্ছে যে যদি এটা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন হয় কি যে যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড আমি একটু আগে ছবিতে দেখালাম সেটি শ্বাসনালীর ঠিক সামনে অবস্থিত, তখন কিন্তু একটু ইরিটেশন ফিল হয়, তখন তার ভয়েজের একটি পরিবর্তন আসতে পারে। এই ধরনের ক্যান্সারে যখন আক্রান্ত হয়, তখন থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। থাইরয়েড ক্যান্সার হয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? আসলে যে কোনো একটি রোগ বোঝার জন্য ডক্টরের কাছে প্রথমে যেতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার শর্ত। আর এই জন্য অবশ্যই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে সবুজ ভাই। তো আমরা যখন এ ধরনের রোগীদেরকে আমাদের চেম্বারে পাই, প্রথমে তার হিস্ট্রি খোঁজার চেষ্টা করি যে আপনি কতদিন ধরে ফোলাটা খেয়াল করছেন। রোগীদের তো সিমটম থাকে বেসিক্যালি ফোলা, তখন আমরা একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। আলটিমেটলি যে আপনি একটু ঢোক গেলার সাথে সাথে যদি ফোলাটা নিচ থেকে উপরের দিকে উঠে আমরা ধরে নিই এটা একটা থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার, তখন প্রশ্ন আমাদের মাথায় 2টা ঘুরপাক খায় যে এটা কোন টাইপের টিউমার, এটা কি নর্মাল টিউমার না ক্যান্সার টিউমার। ক্যান্সার বলতে আমরা ম্যালিগনেন্ট কন্ডিশন বোঝাচ্ছি। তো সেটাকে কনফার্ম করার জন্য আমরা একটা পরীক্ষা করি, যেটার নাম হচ্ছে এফএনএসি বা ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা সাধারণ জনগণ বলে থাকে রস পরীক্ষা। তার আগে কিন্তু আমরা আরও একটি পরীক্ষা করি, আলট্রাসোনোগ্রাম। আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি যে সেই যে গোটাটা বা ফোলাটা বা টিউমারটি থাইরয়েড গ্ল্যান্ডের যে 2টি লোব আছে, রাইট লেফট অথবা যে মাঝখানে যে ইস্টমাস, কোন জায়গাটা আছে লোকেশনটা আমরা বোঝার চেষ্টা করে থাকি, এবং তারপর আমরা সেখান থেকে রস নিয়ে পরীক্ষাটা করি। এরপর আমরা চিন্তা করি যে এর বাইরে অন্য কোনো ফিচার্স আছে কিনা, তখন একটা সিটি স্ক্যানও আমরা কখনো কখনো করতে পারি। যদি আমরা দেখি যে আসলে এটা রস পরীক্ষার রিপোর্টে বলে দিবে যে এটা একটা ক্যান্সার, তখন কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। এবার আপনার কাছে একটু শুনতে চাইবো, থাইরয়েড ক্যান্সার আসলে কি কি ধরনের হয়ে থাকে? খুবই চমৎকার একটি প্রশ্ন। এটা আসলে সাধারণ জনগণ জানে না।
যে সব ক্যান্সার কিন্তু একরকম নয়। তো থাইরয়েড গ্ল্যান্ডে মোটা দাগে আমি যদি বলি 4 ধরনের ক্যান্সার হয়ে থাকে। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে নিয়ার টু 80% প্রায় মানবদেহে যত থাইরয়েড ক্যান্সার রয়েছে 4 ধরনের মধ্যে, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এরপর 15% হচ্ছে ফলিকুলার কার্সিনোমা, এরপর 2% হচ্ছে মেডুলারি কার্সিনোমা এবং অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আমি যে 4 ধরনের ক্যান্সার বললাম এর মধ্যে সবচেয়ে ভালো ক্যান্সার যদি বলি সেটা হচ্ছে ভালো ক্যান্সার মানে কি? ভালো ক্যান্সার বলতে আমি বুঝাচ্ছি যে এই ক্যান্সারের কথা শুনে তো সবাই ভয় পেয়ে যায়, ক্যান্সার যার হয় ক্যান্সার তার নাই কোনো আনসার, অর্থাৎ একটি প্রাণনাশের ভয় থাকে যে আমি মনে হয় শেষ, কিছুদিন বাঁচবো, রেডিও নিব, কেমো নিব, একটা পর্যায়ে চলে যাব দুনিয়া ছেড়ে। এই ভয়টা প্রিয় দর্শক আপনারা পাবেন না। প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েডের যদি কেউ আক্রান্ত হয় ট্রিটমেন্ট করলে আমরা বলতে পারি নিয়ার টু 100% পেশেন্ট ভালো হয়ে যায়। ধরুন হয়ে গেল, তাহলে এর থেকে বাঁচার উপায়টা কি? খুবই ভালো। সেই বাঁচার উপায়টা খায়রুল ভাই আমি আপনাকে জানাবো, তবে একটু বাস্তব চিত্রের মাধ্যমে। আপনি যদি খুশি হবেন যে আমি যে সমস্ত রোগীদের চিকিৎসা প্রদান করি এবং অপারেশন করি তাদের একটি ফলো আপ আমি মেনটেন করি। তো আজ থেকে প্রায় 3 বছর আগে ডক্টর মারজান, তোমার কিন্তু মনে আছে, গাজীপুর থেকে আমার চেম্বারে একটি পেশেন্ট এসেছিল যার নাম হচ্ছে শারমিন। তার হাজব্যান্ড একজন পুলিশ কর্মকর্তা। তো তিনি কিন্তু এই রোগেই আক্রান্ত হয়েছিলেন, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। তো কিভাবে সেই থাইরয়েড ক্যান্সার থেকে শারমিন আক্তার মুক্তি পেলেন সেই গল্পটা তুলে ধরবো প্রিয় দর্শক পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনে। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমাদের এবারের গন্তব্য গাজীপুর জেলার বাউপাড়া গ্রাম। SI শাহাদাত তিনি একদিন তার স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে আমার চেম্বারে আসেন। আমি তার স্ত্রীকে দেখি এবং তার রোগটি নির্ণয় করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি। পরীক্ষা নিরীক্ষার শেষে আমি খেয়াল করি তার স্ত্রী থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত, আর তাই তো আমি তার থাইরয়েড সার্জারি সফলভাবে সম্পন্ন করি 2022 সালে। আমি যখন ওটিতে ঢুকি আমার স্বামীকে আমি সালাম করে তারপরে ঢুকি, যদি হায়াত থাকে আমি ফিরে আসবো, আর যদি না থাকে আমি মরে যাব। অপারেশন শেষে আমি তার স্ত্রীকে কয়েকটি ফলো আপ সম্পন্ন করি এবং সর্বশেষ ফলো আপ সম্পন্ন করার জন্যই মূলত আজ এসেছি তার বাড়িতে পেশেন্ট ফলো আপ ইন হাউসে। ডাক্তার তার রোগীর বাড়িতে এসে গিফট নিয়ে এসে এই যে আসাটা এত দূর থেকে ঢাকা থেকে গাজীপুর অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমার যেহেতু মেইন উদ্দেশ্য আপনাকে ফলো আপ করা, হ্যাঁ। আপনি কি একটু স্মৃতিচারণ করতে পারবেন আসলে কি হয়েছিল আপনার গলার সামনে, বা আপনি কখন এটা প্রথম ডিটেক্ট করতে পারলেন? প্রথম স্যার আমি ঘুরে ঘুম থেকে ওঠার পরে আমি এখানে হাত দেই, আমার একটা ছোট গোটার মতো লাগে, হ্যাঁ, মানে যাকে বলে বিচির মতো লাগে, দানার মতো লাগে। হ্যাঁ। হাত দিলে বোঝা যাইতো, ঢুক গিলে ভিতরে চলে যেত। তখন আমি এটার কিছু মনেই করতাম না যে আমার কোনো সমস্যা নাই। তো হঠাৎ করে এরকম 3-4 মাস বছর এরকম পেরিয়ে গেল। তারপরে স্যার আমার হঠাৎ করে একদিন এরকম পুরা গলাটা ফুলে গেল, সরাসরি চলে গেলাম ঢাকা। ওখানে আমার সম্পূর্ণ টেস্ট আবার পুনরায় করানোর পরে আমার বলে যে ক্যান্সার হয়েছে। যখন আমি এরকম শুনলাম যে আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তো তখন স্বাভাবিক কারণে আমি একদম ইমোশনাল হয়ে যাই। তো স্যার আপনার কাছে আমি যখন গেলাম, আপনি আমাকে যেভাবে আশ্বাস দিলেন, অপারেশনের কথা যখন আপনি বললেন, আমি ডিসিশন নিয়ে নিলাম যে আপনার কাছ থেকে ইনশাল্লাহ আমি অপারেশনটা করাবো। তখন আপনি বলছেন আমাকে, স্যার মনের জোর দিচ্ছেন যে ক্যান্সারের এখন সমস্যার সমাধান আছে, আল্লাহ যদি চাই আপনি বাঁচবেন, আল্লাহর ইচ্ছায় আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ। শারমিন আপা এবং তার হাজবেন্ডের সাথে গল্প করতে করতে হঠাৎ করে দেখে ফেললাম একটি ব্যাং অটো। এই ব্যাং অটোতে আমি একটু উঠলাম এবং একটু ফিল নেওয়ার চেষ্টা করলাম। এই দৃশ্যটা দেখে আমার কি যে ভালো লাগছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু এটাই চেয়েছিলাম। শারমিন আপাকে আমি বলেছিলাম যে শারমিন আপা আপনি ভয় পাবেন না, আপনি আবার একটি নতুন জীবন ফিরে পাবেন, যে জীবনে থাকবে না কোনো ক্যান্সারের মতন কোনো মহামারী রোগ। এটাকে আমরা একদম আপনার দেহ থেকে আউট করে দিব এবং আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এবং আজকে সে পূর্ণ সুস্থ হয়েই কিন্তু এই যে আনন্দ করছে তার স্বামীর পাশে বসে। এটাই তো আমরা চেয়েছিলাম। এমনভাবে সার্জারিটি করেছি যাতে তার স্কিনে কোনো কিছু টের না পাওয়া যায়, যেটাকে অনেকেই বলে কসমেটিক যে সেলাই বা সৌন্দর্য বর্ধন, সেই কাজটি কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে করেছি। এবং আপনারা একটু খেয়াল করুন, শারমিন আপার যে গলার সামনেটা আমি দেখাচ্ছি, এখানে দেখে হয়তো বা আপনারা নিজেরা বুঝতে পারবেন না যে তার এখানে এত বড় একটি সার্জারি হয়েছে। এবং ইন ফিউচারে যাতে এটি আর না হয়, এটার জন্য একটি থেরাপির প্রয়োজন হয়, যেটির নাম হচ্ছে রেডিও আয়োডিন অ্যাবলেশন। একটা ক্যাপসুল আপনাকে খাইতে হয়েছিল, তাই না? এবং এর জন্য আসলে পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে বাংলাদেশে। আমরা সেই পরমাণু চিকিৎসা কেন্দ্র ঢাকা মেডিকেল কলেজে রেফার করি এবং সেখানে থেকে তাকে একটি ক্যাপসুল খাওয়ানো হয় এবং ক্যাপসুল খাওয়ানোর পর টাইম টু টাইম ফলো আপ করা হয়। সেই ফলো আপে সে আসছে
পাশাপাশি আমার ফলো আপও আছে, আমি টাইম টু টাইম তাকে ফলো আপ করছি। ক্যান্সারের অপারেশনটা এটা স্বপ্নের মতো করে শেষ করলেন, এটা আমার কাছে স্যার এখনো অবিশ্বাসের মতো। তো এখন আমি স্যার আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া। দ্বিতীয়ত আপনি স্যার একজন ডাক্তার হিসেবে আমি আপনার জন্য আমি সারা জীবন দোয়া করব। কিন্তু আপনি যেভাবে দেখালেন এবং যেভাবে কাজটা করলেন তাতে ইটস সো ইজি। আমার কিন্তু এখন ভয়টা মানে শুনলে পরে যে আবার এই যে এত ভয় লাগার এটা লাগবে না। অবশ্যই অবশ্যই। সবুজ ভাই, এই ভয়টা কমানোর জন্যই কিন্তু আমাদের এই আয়োজনটি করা। আপনার মতো কিন্তু দেশের অনেক মানুষই আসলে ক্যান্সার শব্দটা শুনে ভয় পান, ভালো লাগে। যার উদ্দেশ্যে আজকে আমাদের এই আয়োজনটি করা, যাতে আমরা কিছুটা হলেও দর্শকদের মন থেকে ভয়টা দূর করতে পারি। হ্যাঁ, খুব ভালো। স্যার, এবার আপনার কাছে একটু আমার যেটা জানার, সার্জারি বা অপারেশন এই কথাটা শুনলেই কিন্তু মানুষের মনে একটা ভীতির সঞ্চার হয়। বিশেষ করে যেহেতু গলার সমস্যা, মাথায় আসে যে গলা কি আবার কেটে ফেলবে নাকি। তো সেক্ষেত্রে স্যার, এই সার্জারির পরে কি ধরনের জটিলতা বা সার্জারি করার সময় কি কি ধরনের সমস্যা হতে পারে? এটা আমি মনে করি খুবই চমৎকার একটি প্রশ্ন তুমি করেছো, এবং সাধারণ জনগণের কিন্তু এই জিনিসটা জানার দরকার রয়েছে। সার্জারি কথা শুনলে হয় অনেকে চিন্তা করে যে আমি আরেকটা ডাক্তারকে দেখাই, আবার কেউ যার সামর্থ্য আছে সে দেশের বাইরে চলে যাচ্ছে। আমরা কিন্তু এটা খেয়াল করি, ভয়। আবার অনেকে ভয়ে চিকিৎসাটাই ছেড়ে দেয়, যে ঠিক আছে আল্লাহ যে কদিন বাঁচাবে বাঁচবো, এবং সে তখন ঘরে বসে দিন গুনে। এটাও কিন্তু ঠিক না। তো আমি বলতে চাই যে এখন যুগ পরিবর্তন হয়েছে, মেডিকেল সায়েন্স কিন্তু অ্যাডভান্স টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে, এবং বাংলাদেশে কিন্তু এখন অনেক এক্সপার্ট থাইরয়েড সার্জন তৈরি হয়েছে, এবং আমরা বলা যেতে পারে রেগুলার বেসিসে কিন্তু এই ধরনের সার্জারি করছি। ডক্টর মারজান, যে প্রশ্নটা তোমার ছিল যে এই অপারেশনে কোনো জটিলতা রয়েছে কিনা, একটি জটিলতার কথা সাধারণ জনগণ কিন্তু জানে, যে অপারেশন করতে যে ভয়েসটা বসে যাবে কিনা, তাই না? এই প্রশ্নটা কেন ঘুরপাক খাচ্ছে সেটা একটু ভিউয়ার্স আমি জানাতে চাই একটি পিকচার মাধ্যমে, যাতে করে আপনারা বুঝতে পারেন। দর্শক চলুন আমরা একটু দেখে আসি। সো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন, এই যে আমি এই মুহূর্তে আপনাদেরকে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমিটা দেখাচ্ছি, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে এই থাইরয়েড গ্ল্যান্ডের চারপাশ দিয়ে কত গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার্স রয়েছে। এই লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধমনী বা রক্তনালী, এবং হলুদ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় নার্ভ বা স্নায়ু। তো ভয়েস পরিবর্তনের যে বিষয়টি আসে সচরাচর, সবুজ ভাই, যে আমার অপারেশন করতে যে আমার ভয়েস চলে যাবে কিনা, এই প্রসঙ্গটা কেন আসছে? কারণ আপনারা খেয়াল করুন যে এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা, তার ঠিক তলদেশে কিন্তু এই যে একটি হলুদ স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা বোঝানোর জন্য, কিন্তু বাস্তবে কিন্তু হলুদ নয়। আমরা হিউম্যান বডিতে লাইভ যখন দেখি এটা কিন্তু সাদা, এটা বোঝানোর জন্য হলুদ করা হয়েছে। তো এই স্ট্রাকচারটার নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এবং এই নার্ভটা, এই যে আমরা কথা বলছি, আমাদের যে ভয়েস বক্স, সেই ভয়েস বক্সের মধ্যে দুটি ভোকাল কর্ড রয়েছে, রাইট অ্যান্ড লেফট ভোকাল কর্ড। মূলত ভোকাল কর্ডগুলোর মুভমেন্টের মাধ্যমে আমাদের শব্দটা প্রডিউস হচ্ছে, আমরা কথা বলছি, এবং এটা নিয়ন্ত্রণ করছে কিন্তু এই নার্ভটি, যে নার্ভের নাম হচ্ছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ, এই যে হলুদ এই নার্ভটি, এবং এই নার্ভটি কিন্তু আলটিমেটলি থাকে থাইরয়েড গ্ল্যান্ডের ঠিক তলদেশে। এখন খেয়াল করুন, আমরা যখন এই অপারেশনটি করতে যাই, বিশেষ করে ক্যান্সার টিউমারের মতন একটি সার্জারি, ক্যান্সার টিউমারের ধর্ম হচ্ছে সে তার সারাউন্ডিং স্ট্রাকচারসগুলোকে একদম অক্টোপাসের মতন ধরে থাকে। তো এই যদি হয় নার্ভ, এই হচ্ছে যদি হয় টিউমার, তাহলে আপনি বলুন আমি যদি নার্ভটা থেকে টিউমারটাকে সরাতে যাই, তাহলে কিন্তু আমার এই নার্ভটা কিছুটা হলেও ইনজুরি হওয়ার একটি চান্স থাকে। নতুবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই নার্ভ আমরা খুঁজেই পাচ্ছি না যে কোথায় আছে, অ্যানাটমিক্যালি সেটা ডিসপ্লেসড হয়ে গিয়েছে, কারণ এই নার্ভটি এত সূক্ষ্ম, বলতে পারি যে একটা চুল যতটুকু, ঠিক সেই রকম চুলের যে থিকনেস ওই রকম। তো সেটাকে আসলে আইডেন্টিফাই করা এবং জায়গা মতন রেখে যদি আমরা দিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে কিন্তু ভয়েস পরিবর্তন হয়ে যেতে পারে। অথবা আমরা সব কিছু ঠিকঠাক করলাম, এই যে এতক্ষণ ধরে টিউমারটাকে সরাচ্ছি, নার্ভের গায়ে একটু চোট লাগলো, একটু এখানে ডায়াথার্মির হিটের কারণে সাময়িক সময়ের জন্য নিউরোপ্ল্যাক্সিয়া ডেভেলপ করতে হলে সেক্ষেত্রে স্বরের পরিবর্তন হতে পারে। তবে আশার সংবাদ, আপনারা ভয় পাবেন না। এখন যে টেকনোলজি আপগ্রেড হয়েছে, বিশেষ করে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালে আমাদের মাইক্রোস্কোপ রয়েছে, এবং কখনো কখনো আমরা নার্ভ মনিটরও ব্যবহার করি, অর্থাৎ যেটি আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, সেটা যদি আমি ম্যাগনিফাই করে দেখি সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে। তো আমরা এই টেকনোলজিগুলো অ্যাপ্লাই করে এখন নার্ভটাকে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি, এবং যার ফলে সাধারণত ভয়েসের কোনো পরিবর্তন হয় না। আর 100% সতর্কতা নেওয়ার পরও কোনো কোনো ক্ষেত্রে যদি সেটা হয়েই থাকে, সেক্ষেত্রে রোগীদেরকে সেটা মানতে হবে, কারণ জীবন বাঁচানোর স্বার্থে এটা করার দরকার রয়েছে। কারণ সবার আগে জীবন, স্বর না থাকলে একজন মানুষ বেঁচে থাকলো, কিন্তু যদি ক্যান্সারের কারণে তার জীবনটা চলে যায়, এটা আসলে দুঃখজনক। এটি একটি কমপ্লিকেশন। আর একটি কমপ্লিকেশন হচ্ছে যে ডক্টর মারজান, তুমি নিশ্চয়ই জানো যে থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশে 4টি গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড থাকে, যেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই যে খেয়াল করুন, এই যে থাইরয়েড গ্ল্যান্ড, তার ঠিক তলদেশে যে ছোট ছোট একটু হলুদ করে মার্ক করা হয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের দেহে
প্যারাথাইরয়েড হরমোন তৈরি করে, যেটি আবার আমাদের শরীরের যে ক্যালসিয়াম, যেটা আমাদের অস্থির সুগঠনের জন্য দায়ী ছাড়াও অনেক কাজে ব্যবহৃত হচ্ছে, সেই ক্যালসিয়ামটাকে রেগুলেট করছে প্যারাথাইরয়েড হরমোন, আর সেই হরমোনটা প্রডিউস করছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন আমি এই টিউমার বা এই গ্ল্যান্ডটাকে অপারেশন করতে যেয়ে যদি কোনো কারণে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলোকে মিস করে ফেলি, তাহলে কিন্তু আমাদের শরীরে নানাবিধ জটিলতা তৈরি হবে। তো সবুজ ভাই, এই জন্যই বলা হয়েছে যে থাইরয়েড সার্জারি ইজ ভেরি সফিস্টিকেটেড সার্জারি, হিয়ার নিডস গুড এক্সপার্টাইজেশন অ্যান্ড স্কিল। আমাদের চিকিৎসা বিজ্ঞান আসলে এত এগিয়ে গিয়েছে, জানতে পেরে খুবই ভালো লাগছে। থাইরয়েড সার্জারির ক্ষেত্রে আমাদেরকে ব্লাড কালেক্ট করে রাখতে বলা হয়, এর পিছনে আসলে কারণটা কি? আসলে যে কোনো একটি মেজর সার্জারি যখন আমরা করতে যাই, তখন আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হয়। তো এরকম মেজর সার্জারিতে ব্লাডের একটি সংগ্রহ রাখতে হয়, স্পেশালি থাইরয়েড সার্জারির ক্ষেত্রে। কেন, সেটা একটু বোঝানোর জন্য আমি আবার একটু ছবিতে ফিরে যাই। নিশ্চয়ই স্যার, চলুন দর্শক আমরা একটু দেখে আসি। আমি একটু দেখানোর চেষ্টা করছি, ভিউয়ার্স আপনারা খেয়াল করুন। এখানে লাল যে কালারের যে একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ রক্তনালী। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি ক্যারোটিড আর্টারি। এই যে ডক্টর মারজান খেয়াল করো, এই যে একটি রক্তনালী এখানে আসছে, হ্যাঁ, এটা এই পুরো গ্ল্যান্ডটাকে সাপ্লাই দিচ্ছে। এটার নাম হচ্ছে সুপিরিয়র থাইরয়েড আর্টারি। এবং এই আর্টারিটা থাইরয়েড গ্ল্যান্ডের সার্জারি করার সময় এই আর্টারিটাকে বাঁধতে হয়, এবং এটা আপার পোলে থাকে, অর্থাৎ গ্ল্যান্ডটাকে যদি আমরা এভাবে প্রজাপতির মতন দেখাই, খেয়াল করা যাচ্ছে নিশ্চয়ই। তো এই আপার পোলে কিন্তু এই রক্তনালীটার অ্যাটাচমেন্টটা রয়েছে এবং এখান থেকে সাপ্লাই দিচ্ছে। আমরা যখন টিউমারটাকে এই গ্ল্যান্ড সহ রিমুভ করতে যাই, তখন প্রথমে এখানে বাঁধতে হয়। তো এই বাধাটা কিন্তু খুবই সতর্কতার সাথে বাঁধতে হয়। আমরা যে সুচার ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করে থাকি, কখনো কখনো আমরা 2G ভিক্রিল দিয়ে এটা বাঁধি। তো এটা বাঁধার পর যদি কোনো কারণে এই বাধাটা ছিটকে যায় বা লুজ হয়ে যায়, তখন কিন্তু কল 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 করে রক্তক্ষরণ হতে থাকবে। এবং সেটা যদি আমি মুহূর্তের মধ্যে আবার গ্রিপ করতে না পারি, তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে। এবং সেই ডিজাস্টারটাকে মোকাবেলা করার জন্য সবার আগেই হচ্ছে দরকার আমাকে এটাকে দ্রুত বাধা। এবং এই যে মানে খুব ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে যে একটা ভলিউম লস হয়ে গেল, সেটা তো রিপ্লেসমেন্ট করতে হবে। আর সেই রিপ্লেসমেন্ট রক্তের বিনিময়ে রক্ত আমি যদি না দিই, তাহলে কিন্তু পেশেন্ট হাইপোভলিমিক শকে চলে যাবে এবং তার জীবন নিয়ে কিন্তু তখন টানাটানি। তো এই সম্ভাবনাগুলো যদি আমার জানা থাকে, তাহলে আমি যদি প্রোটেকশন না নিয়ে অপারেশন থিয়েটারে যাই, তাহলে তো আসলে আমার কাজটা ঠিক হবে না। যে কারণেই কিন্তু আমরা এই ধরনের সার্জারি করার ক্ষেত্রে রক্তের যোগান রাখতে বলি। বিশেষ করে আমরা বলি 2জন ডোনারকে রেডি থাকতে, অ্যাটলিস্ট এক ব্যাগ টেনে রাখবে আর একজনের সাথে ক্রস ম্যাচ করে রাখবে, প্রয়োজন হয়ে দিবে। তবে আশার সংবাদ যেটা ডক্টর মারজান, আমাদের দেখা যায় যে 100টা সার্জারি করলে 99টার ক্ষেত্রেই কোনো ব্লাডের প্রয়োজনই হয় না। সবুজ ভাই, আপনি জেনে কিন্তু আনন্দিত হবেন, আমাদের আজকের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, এবং ম্যালিয়াসের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ কার্ড, এবং এই কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার সারা বছর ফ্রি কনসালটেন্সি নিতে পারবেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বিদায় বেলায় কি বার্তা দিতে চান? আমি এটাই বলতে চাই যে সচেতন হতে হবে। আসুন আমরা সচেতন হই। এই থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার নিয়ে আপনারা কখনোই ঘরে বসে থাকবে না। আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমি বিশ্বাস করি সঠিক সময়ে যদি আপনার রোগটি নির্ণয় হয় এবং চিকিৎসা যদি আমরা সঠিক সময়ে করতে পারি, তাহলে আপনি সত্যি নিরাপদে থাকবেন। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। দর্শক, খায়রুল আলম সবুজ ভাইয়ের কণ্ঠে কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নিব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আবার চাতক আকাশের গায়ে ঘুরিয়া ঘুরিয়া নাচিয়া বেড়ায়, আবার মেঘের কোনায় বজ্র আলো, আবার বাজিবে মেঘডম্বরু, শিহরি উঠিবে তৃণলতা তরু, এসেছে আশার কবিতা প্রদীপ জালো। তৃষিত নগর নদী খাল বিল, আকাশে আকাশে অনিকেত চিল, সারা দেশখানা জ্বরে জ্বর উঠছে দহে। গাছের পাতারা ঝরে গেছে সব, ছায়া সরে গেছে গেছে কলরব, বিরান ভীষণ হয়েছে স্বদেশ কিসের বহে।